নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এরিথমিয়া। এরিথমিয়া সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন সরাসরি পেয়ে যেতে পারেন। তো প্রথমে বলি যে এরিথমিয়া বলতে আমরা কি বুঝি। এরিথমিয়া হলো অ্যাবনর্মাল হার্টবিট। জেনারেলি আমাদের হার্টবিট একটা অর্গানাইজড এবং কোঅর্ডিনেটেড পদ্ধতিতে হয়ে থাকে, কিন্তু এরিথমিয়ার ক্ষেত্রে ইট ক্যান বি টু ফাস্ট, ক্যান বি টু স্লো অর ইরেগুলার। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই এরিথমিয়া অনেক সময় এটা হার্মলেস হয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো ক্ষতিকারক কিছু দেখতে পাওয়া যায় না এবং এর ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরিথমিয়ার ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই দুটোর মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে। কার্ডিওলজিস্টরা এই এরিথমিয়াটা হার্টের কোন পার্ট থেকে উৎপন্ন হচ্ছে তার উপরে ভিত্তি করে এটা টাইপটা ভাগ করেছেন। জেনারেলি হার্টের ডিফারেন্ট পার্ট থেকে কিন্তু এই এরিথমিয়া উৎপন্ন হতে পারে। যেরকম এটা যদি হার্টের আপার চেম্বার থেকে শুরু হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সুপ্রাভেন্টিকুলার এরিথমিয়া, এবং এটা যদি হার্টের লোয়ার চেম্বার থেকে উৎপন্ন হয়, তাহলে তাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার এরিথমিয়া। আরেক ধরনের এরিথমিয়া দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে ব্র্যাডি এরিথমিয়া অ্যান্ড জাংশনাল রিদম। এক্ষেত্রে হার্টের কন্ডাকশন সিস্টেমে যদি কোনো অসঙ্গতি দেখতে পাওয়া যায়, তো তাহলে এই ধরনের এরিথমিয়া সেক্ষেত্রে কিন্তু উৎপন্ন হতে পারে, যেরকম সাইনো এট্রিয়াল নোট, এট্রিওভেন্টিকুলার নোট, হিসপার্কিনজার নেটওয়ার্ক প্রভৃতি। এবারে বলি যে এক্ষেত্রে কি ধরনের সিমটমস আমরা দেখতে পেতে পারি। অনেক সময় দেখা যায় যে কার্ডিয়াক এরিথমিয়াটা সাইলেন্ট হয়, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো সিমটমস দেখতে পাওয়া যায় না। তবে যে সমস্ত সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো, তার মধ্যে সেগুলো হলো একটা হার্টের প্যালপিটেশন দেখতে পাওয়া যায়, এবং একটা ডিজিনেস বা মাথা ঘোরা এরকম একটা ফিলিং হয়, ফেন্টিং এপিসোড হতে পারে, এবং একটা চেস্টে একটা ডিসকমফোর্ট হতে পারে, শর্টনেস অফ ব্রেথ হতে পারে, এবং খুব দুর্বল, উইকনেস, ফ্যাটিক এই ধরনের একটা ফিলিং কিন্তু এক্ষেত্রে হতে পারে। তো এবারে বলছি যে এর কি কি কারণে হয় এই এরিথমিয়া। দেখুন, এরিথমিয়ার প্রধান কারণ হচ্ছে হার্টের যে আর্টারি রয়েছে বা হার্টের যে মাসল রয়েছে, অথবা যে হার্টের যে ভাল্ভ রয়েছে, সেখানে যদি কোনো অসঙ্গতি দেখতে পাওয়া যায় বা যদি কোনো প্রবলেম দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু এরিথমিয়া হতে পারে। এবং তার মধ্যে দেখা যায় যে করোনারি আর্টারি ডিজিজ, সেক্ষেত্রে এরিথমিয়া হবার একটা সম্ভাবনা থাকে। এছাড়া ইরিটেবল টিস্যু ইন ইউর হার্ট, যেটা কোনো জেনেটিক কারণে এটা হতে পারে। হার্টের যে ভাল্ভ রয়েছে সেক্ষেত্রে যদি কোনো ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়, কার্ডিওমায়োপ্যাথি হলে সেক্ষেত্রে হতে পারে। এই ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই এরিথমিয়া হবার একটা সম্ভাবনা থাকে। হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে এরিথমিয়া হতে পারে। এবং দেখা যায় যে হার্ট অ্যাটাক হওয়ার পরে যে ইনজুরি হয়, সেক্ষেত্রেও কিন্তু এরিথমিয়া হতে পারে। অথবা অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনো হার্টের কোনো সার্জারি হয়েছে, তারপরে যখন হিলিং প্রসেস হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এরিথমিয়া হতে পারে। এছাড়াও কিছু মেডিকেল কারণেও কিন্তু এরিথমিয়া হতে পারে। এবারে বলি কি ধরনের মানুষের ক্ষেত্রে এর রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে, অর্থাৎ কি ধরনের মানুষের ক্ষেত্রে এরিথমিয়া হবার একটা সম্ভাবনা থাকে। যারা অতিরিক্ত পরিমাণে টোবাকো ইনটেক করেন, সিগারেট, বিড়ি বা কোনো চুইং টোবাকো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল যারা ব্যবহার করেন, ক্যাফেইন জাতীয় দ্রব্য বেশি পরিমাণে নিয়ে থাকেন, কোনো স্টিমুলেন্ট মেডিসিন বা সাপ্লিমেন্ট যারা বেশি পরিমাণে নিয়ে থাকেন, এদের ক্ষেত্রে, তাছাড়া যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, যাদের ব্লাড সুগার বেশি থাকে, এই ধরনের মানুষের ক্ষেত্রে, যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, দেহের ওজন অত্যন্ত বেশি, এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু এই এরিথমিয়া হবার একটা সম্ভাবনা থাকে। এবারে বলি যে এটা আপনি কিভাবে ডায়াগনোজ করবেন। দেখুন, জেনারেলি কার্ডিওলজিস্ট যখনই কোনো এই ধরনের কোনো সমস্যা হয়, একদম প্রথমে ইসিজি বা ইকেজি করা করা হয়। তারপরে ব্লাডের কিছু টেস্ট করা হয়, অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা ইলেকট্রোলাইটের লেভেলটা দেখে নেওয়া হয়, ব্লাড সুগার দেখে নেওয়া হয়, ব্লাড প্রেশারটাও কিন্তু এক্ষেত্রে চেক করে নেওয়া হয়। এছাড়া ইকোকার্ডিওগ্রাম প্রয়োজনে করা যেতে পারে, অ্যাম্বুলেটরি মনিটরিং করা যেতে পারে, স্ট্রেস টেস্ট করা যেতে পারে, এবং কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যেতে পারে, সিটি বা হার্টের এমআরআই
করা যেতে পারে। তবে এই সমস্ত টেস্টগুলো কিন্তু যে একসাথেই করতে হবে বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে করতে হবে সেটা কিন্তু নয়। এটা কার্ডিওলজিস্ট যেটা প্রয়োজন মনে করবেন এর মধ্যে সেই টেস্টটা করিয়ে দেখে নেবেন। এরপরে বলবো যে এর আপনি ট্রিটমেন্ট কিভাবে হবে। দেখুন, এর ট্রিটমেন্টকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মেডিকেল বা মেডিসিন। এই মেডিসিন ট্রিটমেন্ট কিভাবে এখানে করা হয়, এক্ষেত্রে হার্টের রিদিমকে স্বাভাবিক করার জন্য মেডিসিন দেওয়া হয় বা অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিসিন দেওয়া হয়, যাতে ব্লাড ক্লট হয়ে না যায়। এছাড়া অন্য কোনো মেডিকেল কারণে যদি এই সমস্যাটা হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য মেডিসিন দেওয়া হয়। এরপরে বলবো লাইফস্টাইল চেঞ্জেস। এটা ভীষণভাবে দরকার, জীবনযাত্রার মানকে পরিবর্তিত করা, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে ক্যাফিন জাতীয় দ্রব্য, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ইনটেক বা স্মোকিং বা স্টিমুলেন্ট মেডিসিন, এগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। দেহের ওজনকে কন্ট্রোলে রাখতে হবে, ব্লাড প্রেশার বা ব্লাড সুগার যদি বেশি থাকে তাকে কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্টেরলকে স্বাভাবিক মাত্রায় রাখতে হবে এবং দেহের ওজনকে কন্ট্রোলে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে, এভাবে আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারি। হেলদি ডায়েট, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপ যতটা কমানো যায় সেগুলো করতে হবে। এগুলো কিন্তু আমাদের হাতে, আমরা এই কন্ট্রোলটা কিন্তু আমরা করতে পারি। এরপরে বলবো এক্ষেত্রে বেশ কিছু থেরাপি করা হয়, যেরকম কার্ডিওভার্সন বা পালমোনারি ভেন আইসোলেশন, এই ধরনের কিছু থেরাপি করা হয়। এছাড়া কিছু ডিভাইস যেরকম প্রয়োজন হলে প্রেসমেকার বা আইসিডি, এগুলো করা হয়। এবং সর্বশেষে সার্জারি যদি প্রয়োজন হয়, সেটা একদম শেষের দিকে, করোনারি আর্টারি বাইপাস সার্জারি, তো সেক্ষেত্রে সার্জারি করা হয়। এখন এটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান, প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্টটা কিন্তু দেওয়া হয়। এই সমস্ত ট্রিটমেন্ট যে একজনকে দেওয়া হবে তা নয়, তার রোগের গুরুত্ব অনুযায়ী, যে রোগের কি ডিম্যান্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু তার ট্রিটমেন্টটা দেওয়া হয়। দেখুন, এটা কিন্তু পুরোটাই কার্ডিওলজিস্টের হাতে, তিনি কিভাবে ট্রিটমেন্ট করবেন বা আপনার সমস্যাটা কতটা গুরুতর তার ওপরে নির্ভর করছে। কিন্তু আমরা কি করতে পারি, আমরা এর প্রিভেনশনটা করতে পারি। অর্থাৎ কিছু কিছু জিনিস যদি আমরা একটু মেনটেন করে চলি, বিশেষত আপনার বয়স যদি 40 বছর হয়ে যায় তারপরে, তাহলে কিন্তু এই এরিথমিয়াটাকে এড়ানো যেতে পারে বা এর যে রিস্ক ফ্যাক্টর যেটা, সেটাকে কিন্তু আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি। যেরকম প্রথমেই বলবো, অতিরিক্ত পরিমাণে টোবাকো ইনটেক করবেন না, অর্থাৎ সিগারেট স্মোকিং এটা আস্তে আস্তে বন্ধ করে দিন। অ্যালকোহল ইনটেককে লিমিটে নিয়ে আসুন যদি একেবারে বন্ধ করতে না পারেন। ক্যাফেইন জাতীয় যে জিনিস, এটাকে আস্তে আস্তে বর্জন করুন। স্টিমুলেন্ট মেডিসিন, এটাকে বর্জন করুন। আপনার ব্লাড সুগার, আপনার ব্লাড প্রেশার, ব্লাড কোলেস্টেরল 40 বছরের পরে এটাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। বছরে অন্তত পক্ষে একবার এটা একটু টেস্ট করে দেখে নিন। যদি দেখেন যে মাত্রা বেশি রয়েছে, তো তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে গিয়ে তার মেডিসিনটা কিন্তু নিতে হবে। এছাড়া যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। অন্যান্য মেডিকেল কারণে যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও ট্রিটমেন্ট করতে হবে। ব্যালেন্স ডায়েট খেতে হবে। অতিরিক্ত ভাজা ভুজি জাতীয় খাবার বা তেল, ঘি, চর্বি জাতীয় খাবার, এগুলোকে আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে। দেহের ওজনকে কন্ট্রোলে রাখতে হবে, তার জন্য কিছু না কিছু এক্সারসাইজ এটা কিন্তু করা উচিত। এবং পরিশেষে এমন কোনো অ্যাক্টিভিটি যেটা এরিথমিয়াকে বাড়িয়ে দেয়, তাহলে সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং যদি এই ধরনের কোনো সমস্যা আপনি ফিল করেন, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন, কারণ প্রথম স্টেজেই যদি এটা ডায়াগনোজ হয়ে যায় তাহলে ট্রিটমেন্টটাও সুবিধা হবে এবং আপনি ভালো থাকতে পারবেন। কাজেই বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনার বয়স 40 বছর বা তার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে থাকতে হবে, আপনার হার্টকে সুরক্ষিত রাখার জন্য, আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,